দ্বিতীয় ইরানের রূপ নিচ্ছে ইয়েমেন। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর আঘাতে দুশ্চিন্তায় ইসরায়েল। আকাশ শান্ত ছিল, কিন্তু সেই শান্তির আড়ালে জমে উঠছিল ঝড়। 22 আগস্টের গভীর রাতে তেল আবিবের আকাশ হঠাৎই চিরে গেল এক প্রচণ্ড বিস্ফোরণে। মুহূর্তে আলো ঝলসে উঠল শহরের অন্ধকারে, কেঁপে উঠল গোটা নগরী। প্রথমে ভেবেছিল ইরান হয়তো আবার আঘাত হেনেছে, কিন্তু না, এবারের আঘাত এসেছে দক্ষিণ থেকে, ইয়েমেন থেকে। যে ইয়েমেনকে এতদিন কেবল গৃহযুদ্ধ পীড়িত দুর্বল বিদ্রোহী রাষ্ট্র হিসেবে দেখা হতো, সেই ইয়েমেনই আজ পরিণত হচ্ছে দ্বিতীয় ইরানে। আর ইসরায়েলের জন্য এটাই সবচেয়ে বড় দুঃস্বপ্ন। অস্ত্রের নাম শোনা মাত্রই ভীতি। হুথি যোদ্ধারা এবার ব্যবহার করেছে এমন এক অস্ত্র যা এতদিন কেবল পরাশক্তিদের হাতে দেখা যেত, ক্লাস্টার ওয়ারহেডযুক্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্র ভূমি থেকে 8000 মিটার উঁচুতে উঠে গিয়ে আকাশেই বিভক্ত হয় অসংখ্য ছোট বোমায়। এরপর সেই বোমাগুলো কয়েক কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। ফলাফল ভয়াবহ ধ্বংসযজ্ঞ। ইসরায়েলের 4 স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, থার্ড আয়রন ডোম, অ্যারো ও ডেভিড স্লিং একটিও আটকাতে পারেনি এই ক্ষেপণাস্ত্র। আকাশে নয়, মাটিতে নয়, শহরের মাঝখানে বিস্ফোরণ হয়ে গেছে। ইসরায়েল ভেবেছিল তাদের প্রতিরক্ষা প্রযুক্তি পৃথিবীর সেরা, কিন্তু ইয়েমেন প্রমাণ করল তাদের কাছে এখন এমন অস্ত্র আছে যা এই সব প্রতিরক্ষাকেও অকার্যকর করে দেয়। এটা শুধু বিস্ফোরণ নয়, এটা ছিল এক ঘোষণা যে ইয়েমেন আর কেবল গেরিলা যোদ্ধার আস্তানা নয়, তারা এখন আধুনিক প্রযুক্তি হাতে সজ্জিত এক ভয়ঙ্কর সামরিক শক্তি। ইরানের ছায়া। বিশ্লেষকরা বলছেন ইরানের হাত ছাড়া ইয়েমেনের হাতে এই অস্ত্র আসা অসম্ভব, কারণ এর আগে কেবল যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন আর ইরানের কাছে এই প্রযুক্তি ছিল। মাত্র 12 দিনের সংঘাতে একই ধরনের অস্ত্র ব্যবহার করে তেহরান ইসরায়েলকে কাঁপিয়ে দিয়েছিল, আর এবার সেই একই অস্ত্র ইয়েমেনিদের হাতে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে এখন ইরানের দ্বিতীয় অবয়ব হয়ে উঠেছে ইয়েমেন। বিশ্বের প্রতিক্রিয়া। হুথিদের এই আঘাত আন্তর্জাতিক মহলে তীব্র আলোড়ন তুলেছে। কেউ বলছে এটা এক ভয়ঙ্কর পরিস্থিতি যা পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে বিপদে ফেলবে। আবার কেউ বলছে ইসরায়েল ও তার মিত্ররা অবশেষে চাপের মুখে পড়বে, কারণ হুথিদের আঘাত দেখিয়ে দিল তাদের থামানো আর সহজ নয়। বিপজ্জনক বাস্তবতা। ক্লাস্টার অস্ত্রের সবচেয়ে ভয়ঙ্কর দিক হল যুদ্ধ শেষ হলেও ঝুঁকি শেষ হয় না। অনেক ছোট বোমা বিস্ফোরিত না হয়ে মাটিতে পড়ে থাকে। অর্থাৎ ইয়েমেনিদের এই আঘাত শুধু সামরিক কৌশল নয়, এটি ছিল ইসরায়েলকে মানসিকভাবে ভেঙে দেওয়ার প্রচেষ্টা। ইসরায়েলের রাত কেঁপে উঠেছে ইয়েমেনি ক্ষেপণাস্ত্রে। 4 স্তরের প্রতিরক্ষা ভেদ করে আঘাত এনেছে এমন এক অস্ত্র যার কথা শুনলেই আতঙ্কিত হয় মহাশক্তিরা। হুথিরা জানিয়ে দিল তাদের থামানো যাবে না। ঘর অন্ধকার, দরজা বন্ধ, তবু ভেতরে আলো। মঙ্গলবার বিকেলে তেহরানে এমন এক বৈঠক হলো যার ঢেউ আঞ্চলিক রাজনীতি পেরিয়ে ছড়িয়ে পড়বে মহাকাশ পেরিয়ে আফ্রিকার অন্তরে। মুখোমুখি বসলেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল সাইয়েদ আব্দুর রহিম মুসাভি ও দক্ষিণ আফ্রিকার জাতীয় প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার জেনারেল রুদজানি মাফওয়ানা। তাদের চোখে একটাই লক্ষ্য, পারস্পরিক জাতীয় স্বার্থ রক্ষা, আর সেই জন্য সামরিক সহযোগিতা আরও গভীর করা। সরকারি বিবৃতিতে এই সফরকে বলা হলো তেহরান প্রিটোরিয়া সম্পর্কের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড়। বৈঠকে মুসাভি স্পষ্ট জানালেন, দুই দেশের রাজনৈতিক মিল কেবল কাগজে রাখার বিষয় নয়, এটি কাজে লাগিয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে গভীর সহযোগিতা গড়ে তুলতে হবে। তার কণ্ঠে গর্ব মিশ্রিত দৃঢ়তা। ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাস বিরোধী বাহিনী। তাদের অর্জিত অভিজ্ঞতা দক্ষিণ আফ্রিকার সঙ্গে ভাগ করে নিতে আমরা প্রস্তুত। শুধু IRGC নয়, ইরানের সেনাবাহিনী, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং লজিস্টিক ইউনিটের দক্ষতাও তার তালিকায় ছিল, যা প্রযুক্তি, সামরিক শিল্প ও নিরাপত্তা জোরদারে আফ্রিকার উপকারে আসতে পারে। কথার মাঝেই মুসাভির কণ্ঠে শোনা গেল সতর্কতার সুর। তিনি মার্কিন ইসরায়েলি সাম্প্রতিক পদক্ষেপকে সরাসরি আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে উল্লেখ করলেন, আর এক হুঁশিয়ারি দিলেন, যদি আবার আগ্রাসন ঘটে ইরানের প্রতিক্রিয়া হবে আরও নির্ণায়ক। তার কথাই শুধু শক্তির প্রদর্শন নয়, ছিল দৃঢ় সংকল্প। যুদ্ধ হোক বা কূটনৈতিক সংঘাত, ইরান প্রস্তুত নিজের অবস্থান রক্ষায়। বৈঠকে এক আবেগঘন মুহূর্ত এলো যখন মুসাভি প্রশংসা করলেন দক্ষিণ আফ্রিকার সেই উদ্যোগের, যেখানে তারা আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা চালাচ্ছে। মুসাভির ভাষায় এই পদক্ষেপ ইরানের ন্যায় বিচার ভিত্তিক নীতির সঙ্গে একেবারেই সামঞ্জস্যপূর্ণ। কমান্ডার মাফওয়ানা স্মরণ করালেন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী সংগ্রামের দিনগুলো।
তখন ইরান ছিল তাদের অন্যতম আন্তর্জাতিক সমর্থক। সেই ঐতিহাসিক সহায়তা তার মতে দুই দেশের সম্পর্ককে শুধু কৌশলগত নয়, আবেগের বন্ধনেও বেঁধে দিয়েছে। এই বৈঠক কেবল অস্ত্র বা প্রযুক্তি বিনিময়ের চুক্তি নয়, এখানে গড়ে উঠেছে দুই মহাদেশের, এশিয়া ও আফ্রিকার এক যৌথ কৌশল। ইরান, যে একদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি প্রভাব ঠেকাতে দৃঢ়, এখন সেই শক্তি আফ্রিকার মিত্রের সঙ্গে ভাগ করছে। দক্ষিণ আফ্রিকার জন্য এটি অর্থনৈতিক ও সামরিক ক্ষমতা বাড়ানোর সুযোগ, আর ইরানের জন্য এটি আন্তর্জাতিক মঞ্চে নতুন এক কূটনৈতিক ঢাল। বৈঠক শেষে দুই জেনারেল যখন করমর্দন করলেন, তা যেন ছিল দুই মহাদেশের সামরিক শক্তির প্রতীকী মেলবন্ধন। বাস্তবে হয়তো কোনো চুক্তি সই হলো কয়েক পাতার কাগজে, কিন্তু এর প্রতিধ্বনি পৌঁছাবে সমুদ্র পেরিয়ে, সীমান্ত ছুঁয়ে, শক্তির নতুন সমীকরণ আঁকতে। ইরান আবারও প্রমাণ করলো তারা শুধু নিজের জন্য লড়তে জানে না, বরং বন্ধুর জন্য বর্ম হয়ে দাঁড়াতে পারে। আর এই বন্ধুত্ব, ইতিহাস বলে, অনেক সময় এই যুদ্ধক্ষেত্রের গতি বদলে দেয়। ইরানের বার্তা বিশ্বকে, চাপের কাছে নয়, শক্তির পথে অটল। তেহরানের আকাশে এক কঠিন ঘোষণা ভেসে উঠল, ইরান মাথা নোয়াবে না, কেউ চাইলেই তারা তাদের পারমাণবিক পথ থামাবে না। ইরানের পারমাণবিক শক্তি সংস্থা AEOI প্রধান মোহাম্মদ ইসলামী এমন এক ভাষণ দিলেন, যা যেন পশ্চিমা দুনিয়ার কানে বজ্রপাতের মতো বাজল। তিনি সোজা সাপটা বললেন, ইরানি জাতি বুলিংয়ের কাছে আত্মসমর্পণকারী নয়। দ্বিমুখী নীতির বিরুদ্ধে ইরানের অটল অবস্থান। ইসলামী অভিযোগ তুললেন, পশ্চিমা শক্তি ও তাদের মিত্ররা একদিকে শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির কথা বলে, অন্যদিকে ইরানকে আধুনিক প্রযুক্তি থেকে দূরে রাখতে কোটি কোটি ডলার ঢালছে। তাদের এই দ্বিমুখী নীতি শুধু ইরানকে থামানোর জন্য নয়, বরং পুরো মুসলিম দুনিয়ার অগ্রযাত্রা রুদ্ধ করার জন্য। তিনি সরাসরি বললেন, ইরানের পারমাণবিক কর্মকাণ্ডকে কলঙ্কিত করার জন্য যে ষড়যন্ত্র চলছে, তা তাদের আধিপত্যবাদী চরিত্রের প্রমাণ। আর সেই চরিত্র স্পষ্টভাবে দেখা যায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে তাদের অপরাধের মধ্যেও। ইসরায়েল মার্কিন হামলার স্মৃতি। জুন মাসের ঘটনা তুলে ধরে ইসলামী জানান, ইসরায়েলি সরকার ও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় ভয়াবহ হামলা চালিয়েছিল। এতে ধ্বংস হয়েছে স্থাপনা, নিহত হয়েছেন দেশের মেধাবী পারমাণবিক বিজ্ঞানীরা। এমন হামলা হয়েছিল মাত্র 12 দিনের মধ্যে, ঠিক তখনই যখন আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA ইরান বিরোধী ভিত্তিহীন প্রস্তাব পাশ করেছিল। ইসলামের কণ্ঠে ক্ষোভ, যদি তাদের দাবি সত্য হয় তাহলে প্রমাণ দেখাতো, কিন্তু কোনো তদন্তই এসব অভিযোগ প্রমাণ করতে পারেনি। তার মতে এসব প্রস্তাব আসলে ইরানের অগ্রগতিকে থামানোর আড়াল মাত্র, দ্বৈত মানদণ্ডের কটাক্ষ। ইসলামী মনে করিয়ে দেন, ইসরায়েল পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি NPT বা IAEA এর সুরক্ষা চুক্তির সদস্যই নয়, অথচ পশ্চিমা শক্তি কখনো তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচি নিয়ে প্রশ্ন তোলে না, বরং ইরানের বৈজ্ঞানিক উন্নতি তাদের জন্য আতঙ্ক। তিনি জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থাকে আহ্বান জানান, ইরানি বিজ্ঞানীদের হত্যার নিন্দা জানাতে হবে, নইলে বিশ্ব বুঝে যাবে ন্যায় বিচারের নামে খেলাটা আসলে পক্ষপাতের। ইচ্ছা শক্তির যুদ্ধ, হুমকি শেষ না হওয়া পর্যন্ত প্রস্তুতি। এই অনুষ্ঠানে AEOI এর মুখপাত্র বেহরুজ কামাল বান্দি সতর্ক করলেন, আমরা কঠিন 12 দিন পেরিয়েছি, যতক্ষণ পারমাণবিক কর্মসূচি হুমকির মুখে থাকবে আমাদের সতর্ক থাকতে হবে। এ কেবল প্রযুক্তির লড়াই ছিল না, ছিল ইচ্ছা শক্তির যুদ্ধ। ইরান বুঝে গেছে, যেদিন তারা সতর্কতা হারাবে সেই দিন শত্রুরা আবার আঘাত হানবে। ইরান জানিয়ে দিল, যে হুমকি শুরু হয়েছে তা শেষ না হওয়া পর্যন্ত তাদের প্রস্তুতি থামবে না। পশ্চিমা দুনিয়া যতই চাপ দিক, ইরান তাদের বৈজ্ঞানিক যাত্রা থামাবে না। এ লড়াই শুধু ইউরেনিয়ামের নয়, এ লড়াই জাতীয় মর্যাদার, স্বাধীনতার আর সেই অবিচল সংকল্পের, যা ইতিহাসে ইরানকে অপরাজেয় করে তুলেছে। শত্রুরা হয়তো ভাবছে চাপ দিয়ে ইরানকে ভাঙা যাবে। দিন কয়েক আগেই আকাশ কাঁপিয়ে ইরানে হামলা চালিয়েছিল আমেরিকা। বাংকার বাস্টার বোমার গর্জনে কেঁপে উঠেছিল মরুভূমির বুকে লুকানো স্থাপনাগুলো। শক্তিশালী এই বোমা ফেলতে আমেরিকাকে ব্যবহার করতে হয়েছিল B2 স্পিরিট স্টেলথ বোমারু বিমান, যা ইরানের আকাশে পৌঁছাতে 16 ঘন্টা টানা উঠতে হয়েছিল, পেরোতে হয়েছিল প্রায় 11,000 কিলোমিটার পথ। কিন্তু এবার খেলা ঘুরে যেতে পারে। তেহরান নাকি তৈরি করে ফেলেছে এমন এক ভয়ঙ্কর অস্ত্র, যা দিয়ে ইরানে বসে আঘাত হানা যাবে আমেরিকার প্রাণকেন্দ্রে। এর নাম খোররামশার 5। শোনা যাচ্ছে এই মিসাইলের রেঞ্জ 12,000 কিলোমিটার, যা সরাসরি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড পর্যন্ত পৌঁছতে সক্ষম। এ শুধু সাধারণ মিসাইল নয়, এটি এক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা ICBM। বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের কাছেই এমন অস্ত্র আছে।
যদি খবর সত্য হয়, ইরান সেই অভিজাত ক্লাবে যোগ দেবে যেখানে আছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স ও কয়েকটি সামরিক দানব। শক্তির সংখ্যা বদলে দিতে পারে খোরামশার 5। এই মিসাইলের ওয়ারহেড প্যালোড প্রায় 2 টন, যা আমেরিকার বাংকার বাস্টার বোমার শক্তির সমান বলে তুলনা করা হচ্ছে। অর্থাৎ আঘাত হানার পর এটি ভূগর্ভের সুরক্ষিত টার্গেটও ধ্বংস করতে সক্ষম। এর গতি ম্যাক 16, মানে ঘন্টায় প্রায় 20,000 কিলোমিটার। শত্রু বুঝে ওঠার আগেই আঘাত এসে পড়বে। টুইস্ট হচ্ছে, ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বা ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC এখনও এই অস্ত্রের অস্তিত্ব আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। কিন্তু ইরানের রাষ্ট্রায়ত্ত প্রেস টিভি ছাড়া অন্য সূত্রগুলো একে উড়িয়ে দিচ্ছে না, বরং শীর্ষ সামরিক কমান্ডাররা বারবার ইঙ্গিত দিচ্ছেন তাদের হাতে এমন কিছু আছে যা বিশ্ব আগে দেখেনি। কেন আতঙ্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল? তেহরান থেকে ওয়াশিংটনের দূরত্ব 11,000 কিলোমিটার, যেখানে একসময় পৌঁছতে লাগত ঘন্টার পর ঘন্টা উড়োজাহাজের পথ। আর এখন খোরামশার 5 যদি সত্যিই প্রস্তুত হয়, সেই আঘাত কয়েক মিনিটের মধ্যেই পৌঁছে যাবে আমেরিকার মাটিতে। ইসরায়েলের ক্ষেত্রেও পরিস্থিতি আরও জটিল। তাদের রাজধানী জেরুজালেম, সামরিক ঘাঁটি ও কৌশলগত পয়েন্টগুলো এই মিসাইলের নাগালের মধ্যেই। ইরানের বার্তা স্পষ্ট। ইরান বহুদিন ধরে বলছে তাদের হাতে এমন অস্ত্র আছে যা শত্রুকে যুদ্ধ শুরুর আগেই থামিয়ে দিতে পারে, আর খোরামশার 5 সেই হুমকিকে বাস্তবে রূপ দিতে পারে। এটা শুধু প্রতিশোধের অস্ত্র নয়, এটা একটি কৌশলগত বার্তা যা বলে দেয়, যদি তুমি আমার আকাশে ঢোকো, আমি তোমার আকাশ ছেড়ে দেব। গোপনীয়তার আড়ালে বিপদ। অদ্ভুত ব্যাপার হলো, ইরান সাধারণত সামরিক সাফল্যের খবর প্রচার করতে ভালোবাসে, কিন্তু এবার তারা চুপ। হয়তো এটি এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ, শত্রুকে অনিশ্চয়তার মধ্যে রেখে ভয় তৈরি করা, বা হতে পারে অস্ত্রটি সত্যিই প্রস্তুত আর তারা সঠিক সময়ের অপেক্ষায় আছে তা প্রকাশ করার জন্য। যদি খোরামশার 5 বাস্তব হয়, তবে বিশ্ব শক্তির মানচিত্রে নতুন হিসাব কষতে হবে। তখন আর ইরানকে মধ্যপ্রাচ্যের শক্তি বলে হবে না, তারা হয়ে উঠবে আন্তঃমহাদেশীয় খেলোয়াড়, যার আঙুলের ছোঁয়ায় আমেরিকার হৃদয়েও কম্পন ধরতে পারে। এই খেলায় দেরি হলে চলবে না, কারণ আকাশপথে যুদ্ধের নিয়ম বদলাচ্ছে, আর খোরামশার 5 সেই নতুন যুগের দূত। যুদ্ধের ময়দান বদলাচ্ছে, আর সেই বদলের মুখে দাঁড়িয়েছে ইরান, যেখান থেকে উঠে এসেছে এক প্রযুক্তির অদ্ভুত দানব, আবাবিল 3 ড্রোন। এই ছোট্ট কিন্তু মারাত্মক ড্রোনটি শুধু একটি যন্ত্র নয়, এটি ইরানের প্রতিরক্ষা ক্ষমতার প্রতীক, যেখানে কেবল অস্ত্রই নয়, বুদ্ধিমত্তা এবং কৌশল একসঙ্গে মিলেমিশে যুদ্ধের রূপান্তর ঘটাচ্ছে। আবাবিল 3 ড্রোন প্রথম তৈরি হয়েছিল আত্মঘাতী ড্রোন হিসেবে, যা 40 কিলোগ্রাম বিস্ফোরক বহন করতে পারত। কিন্তু এরপর এই ড্রোন তার পরিধি বাড়িয়ে নেয়, গুপ্তচর বৃত্তি, নজরদারি এবং এমনকি সশস্ত্র হামলার জন্য রূপান্তরিত হয়। এখন এটি একসঙ্গে গোয়েন্দা এবং আক্রমণাত্মক দুটো কাজ করে, যা ইরানের সামরিক পরিকল্পনায় এক নতুন মাত্রা যোগ করেছে। নকশার দিক থেকে আবাবিল 3 একেবারে আধুনিক। এর দেহ হালকা ওজনের যৌগিক উপাদানে তৈরি, যা ড্রোনটিকে বায়ুগতিবিদ্যার দিক থেকে অত্যন্ত নমনীয় এবং দ্রুত করে তোলে। 3 মিটার লম্বা এবং 4.5 মিটার ডানার দৈর্ঘ্য, যা এটিকে ছোট ছোট যানবাহন, মোবাইল গ্রাউন্ড ইউনিট বা এমনকি জাহাজ থেকেও উৎক্ষেপণযোগ্য করে তোলে। এর পিস্টন ইঞ্জিন 2 ব্লেডযুক্ত প্রপেটার চালায়, যা ড্রোনটিকে ঘন্টায় 150 থেকে 200 কিলোমিটার গতিতে ছুটতে সাহায্য করে। আর সবচেয়ে বিস্ময়কর কথা হলো, 8 ঘন্টা পর্যন্ত বা 250 কিলোমিটার দূরত্ব পর্যন্ত এটি একটানা মিশন চালাতে পারে। একদম মারাত্মক এক প্রতিপক্ষ। ড্রোনটিতে রয়েছে উন্নত অপটিক্যাল সিস্টেম, যার মধ্যে আছে দিনের বেলায় ব্যবহারের ইলেকট্রো অপটিক্যাল ক্যামেরা এবং রাতের জন্য তাপীয় সেন্সর, যার মাধ্যমে দিনরাত নির্বিঘ্নে লক্ষ্যবস্তুর উপর নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহ সম্ভব। সবচেয়ে বিপজ্জনক হলো, আবাবিল 3 নিজের জন্য বহন করতে পারে বিভিন্ন ক্ষুদ্রাকৃতির নির্দেশিত অস্ত্র, ছোট ছোট বোমা থেকে শুরু করে বায়ু থেকে ভূমি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র পর্যন্ত। এগুলো দিয়ে ড্রোনটি যে কোনো স্থির বা চলমান শত্রু লক্ষ্যবস্তুতে একেবারে নির্ভুল আঘাত করতে সক্ষম। এই ড্রোনের মাধ্যমে ইরান তার সামরিক কৌশলকে একেবারে অন্য এক উচ্চতায় নিয়ে গিয়েছে। বিপ্লবী গার্ড, সেনাবাহিনী সহ নানা ইউনিট এই ড্রোন ব্যবহার করে গোয়েন্দা ও আক্রমণাত্মক মিশন পরিচালনা করছে। ইরান আজ নিজস্ব প্রযুক্তিতে যুদ্ধের নতুন চেহারা গড়ে তুলেছে। কেবল অস্ত্রশস্ত্রের জোরে নয়, ডিজিটাল গোয়েন্দা, গোপনীয়তা ও গতিসম্পন্ন আক্রমণের মাধ্যমে তারা যুদ্ধক্ষেত্রে নিজেদের অবস্থান শক্তিশালী করেছে। আবাবিল 3 ড্রোন শুধু একটি কৌশলগত ড্রোন নয়, এটি ইরানের প্রযুক্তিগত স্বায়ত্তশাসনের গর্ব। এখন যে দেশগুলো আগে শুধু উন্নত ড্রোন কিনতো, তারা আজ চমকে যাচ্ছে ইরানের এই অগ্রগতিতে। আর যেখানে ইরান তার শক্তি প্রয়োগ করছে, সেই অঞ্চলে এই ড্রোন যুদ্ধের গতিপথ বদলে দিচ্ছে। এই ড্রোনের অস্তিত্ব ইঙ্গিত দেয় ইরান যুদ্ধক্ষেত্রে টিকে থাকার জন্য প্রস্তুত, শুধু বল নয়, নতুন এক প্রযুক্তির খেলায় প্রবেশ করেছে, যেখানে ছায়া হয়ে আক্রমণ এবং দিক বদলানোর কৌশলই বড় অস্ত্র।
গভীর রাতের আকাশে বিস্ফোরণের আগে যে মুহূর্তটা নীরব, সেই মুহূর্তে আবাবিল 3 ড্রোন উঠে আসে নিজের অস্ত্রশস্ত্র নিয়ে একেবারে প্রাণঘাতী এক ধ্বনি হয়ে। এটাই ইরানের প্রতিরোধের নতুন চাবিকাঠি, যুদ্ধের মাঠের নয়া প্রহরী, আকাশের অদেখা বীর। রাতের আকাশে বৈরুত যেন প্রস্তুত ছিল এক ভিন্ন দৃশ্যের জন্য। রাফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করল একটি বিমান, কিন্তু এটি শুধু একটি আগমন নয়, এটি ছিল এক প্রতীক। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি পা রাখলেন লেবাননের মাটিতে। উচ্ছ্বাসে ভরা জনতা হাতে ব্যানার তুলে দিল স্বাগত, যেন ঘোষণা করছে দূর থেকেও আছে এমন এক শক্তি যে কোনো সময় পাশে দাঁড়াবে। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাতে হাজির লেবাননের পররাষ্ট্রমন্ত্রী রদ্রিগে খুরি, ইরানের রাষ্ট্রদূত মোস্তফা আমানি, সংসদ স্পিকার নাবিহ বেরি, রাষ্ট্রপতি এবং হিজবুল্লাহ সমর্থক দলগুলোর প্রতিনিধিরা। উপস্থিতির এই সারি শুধু কূটনীতি নয়, এ যেন দুই দেশের বন্ধনের গভীর সাক্ষ্য। লারিজানির কণ্ঠে দৃঢ়তা। ইরান আর লেবানন শুধু দুই রাষ্ট্র নয়, দুই সভ্যতার উত্তরাধিকার। শতাব্দীর পর শতাব্দী ধরে যে সম্পর্কের বীজ বোনা হয়েছে তা আজ আবেগের বাঁধনে জড়ানো। লেবাননের মানুষ কষ্ট পেলে ইরানের মানুষও সেই ব্যথা অনুভব করে। আমরা যে কোনো পরিস্থিতিতে লেবাননের পাশে থাকব, তাদের স্বার্থ রক্ষায় সাহায্য করব। এই সফর কেবল সৌজন্য নয়, ইরানের রাষ্ট্রদূত আগেই বলেছিলেন এই সফর এমন সময় হচ্ছে যখন লেবানন ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে। কারণ স্পষ্ট, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপ বাড়ছে। হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলনকে নিরস্ত্র করার পরিকল্পনা নিয়ে লেবানন সরকার এগোচ্ছে, যদিও দেশের বড় অংশ এর বিরোধী। কিন্তু ইতিহাস সাক্ষী, 2000 আর 2006 সালের ইসরায়েলি আগ্রাসন ঠেকিয়েছিল হিজবুল্লাহ। আর 2023 থেকে তারা গাজায় ফিলিস্তিনিদের সমর্থনে দখলকৃত অঞ্চলে হামলা চালিয়ে আসছে, প্রতিবার ইসরায়েলকে হতবাক করে দিয়ে। লারিজানির সফর ঘিরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে হ্যাশট্যাগ ইরান ইজ সাপোর্ট নট সুপেরিয়র। সাংবাদিক, মুসলিম সম্প্রদায় সবাই বলছে ইরান তত্ত্বাবধায়ক নয়, বরং সত্যিকারের বন্ধু। পশ্চিমা ও ইসরায়েলি প্রচারণা যেখানে হিজবুল্লাহকে ইরানের উপর নির্ভরশীল দেখাতে চায়, এই অনলাইন তরঙ্গ তা ধ্বংস করে দিচ্ছে। পর্দার আড়ালে কিন্তু উত্তেজনা তীব্র। 2024 সালের 27 নভেম্বর ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধবিরতি হয়েছিল, যার শর্ত ছিল ইসরায়েলের লেবানন থেকে সম্পূর্ণ প্রত্যাহার। কিন্তু দক্ষিণ লেবাননের কয়েকটি কৌশলগত স্থানে এখনও ইসরায়েলি সেনা রয়েছে। এটি জাতিসংঘের প্রস্তাব 1701-এর স্পষ্ট লঙ্ঘন। শুধু তাই নয়, যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েল 3700 বারেরও বেশি লঙ্ঘন করেছে সীমান্তে। লেবাননের কর্তৃপক্ষ সতর্ক করছে এটি জাতীয় স্থিতিশীলতার জন্য বিপজ্জনক। এই দৃশ্যপটে লারিজানির সফর যেন এক রাজনৈতিক বারুদে আগুন। ইরান স্পষ্ট করে দিচ্ছে লেবাননের প্রতিটি ইঞ্চি মাটির প্রতি তাদের শ্রদ্ধা আছে, আর হিজবুল্লাহর প্রতিটি যোদ্ধার পেছনে রয়েছে তেহরানের নীরব কিন্তু দৃঢ় সমর্থন। গল্পটি তাই শুধু কূটনীতির নয়, এটি এক জোটের যা ইসরায়েল ও তার মিত্রদের চোখে কাঁটা হয়ে দাঁড়িয়েছে। রাতের বৈরুত জানে যখন চারদিক থেকে চাপ বাড়ে, তখন আকাশ ভেদ করে আসে এমন এক মিত্র যার প্রতিশ্রুতি গুলির শব্দের চেয়েও জোরালো। আমরা যে কোনো পরিস্থিতিতে লেবাননের পাশে থাকব। যুদ্ধ থেমেছে, কিন্তু যুদ্ধ জমেছে অদৃশ্য জগতে। যুদ্ধবিরতি সই হয়েছে, মিসাইল থেমেছে, কিন্তু শান্তি আসেনি। গানপাউডারের গন্ধ মিলিয়ে যাওয়ার আগেই নতুন ফ্রন্ট খুলেছে। এবার আকাশে নয়, কিবোর্ডে। ইরান আর ইসরায়েল মুখোমুখি হয়েছে এমন এক যুদ্ধে যেখানে গোলাবারুদ নেই, আছে কোড আর ক্লিকের মারাত্মক আঘাত। দৃশ্যপট বদলেছে, যুদ্ধের রূপ নয়। জুনের ছোট্ট যুদ্ধ শেষ হয়েছে 24 তারিখে। ভেবেছিল সবাই অন্তত কিছুদিনের জন্য শান্তি ফিরবে, কিন্তু যুদ্ধ থামলেও কেবল বাস্তব জগতে। অদৃশ্য সাইবার অঙ্গনের লড়াই যেন আরও তীব্র হয়েছে। ইসরায়েলি সাইবার ট্রেড গোয়েন্দা সংস্থা ক্লিয়ার স্কাইয়ের প্রধান বোয়াজ দোলফ জানিয়েছেন, যুদ্ধবিরতির পরও ইরান সংযুক্ত হ্যাকাররা মাইক্রোসফট সার্ভারের নতুন দুর্বলতাকে কাজে লাগিয়ে ইসরায়েলি প্রতিষ্ঠানগুলোতে আক্রমণ চালিয়েছে। লক্ষ্য গোপন তথ্য হাতানো এবং সিস্টেম ভেঙে ফেলা। পাল্টাপাল্টি হামলার নাটকীয়তা। এ যুদ্ধে দুপক্ষই সমান আগ্রহী প্রতিশোধে। সংঘাতের সময় ইসরায়েলি সংযুক্ত হ্যাকার দল গঞ্জেশকে দাঁড়ান দিয়ে ইরানের নোবিটেক্স ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ থেকে $90 মিলিয়ন হাতিয়ে নিয়েছিল। শুধু তাই নয়, ইরানের বড় দুই ব্যাংক সেপা এবং পাসারগাদের মূল এবং ব্যাকআপ ডেটা সেন্টার অকেজো করে পরিষেবা বিপর্যস্ত করেছিল তারা। ইরানও থেমে থাকেনি, তারা প্রায় 50টি ইসরায়েলি কোম্পানির বিরুদ্ধে হ্যাক অ্যান্ড লিক অভিযান চালায়।
টার্গেট কোম্পানির গোপন নথি ফাঁস করে দেওয়া এবং সিস্টেম ধ্বংস করতে ম্যালওয়্যার ঢোকানো। ফলে ইসরায়েলের শক্তিশালী কোম্পানিগুলোকে উদ্বেগে থাকতে হয়েছে। সবচেয়ে বড় ঝুঁকিতে ছোটরা। বড় বড় সামরিক ও প্রযুক্তি কোম্পানির সাইবার প্রতিরক্ষা ভাঙা কঠিন, তাই ইরানিরা কৌশল পাল্টে ছোট দুর্বল ব্যবসাগুলোকে টার্গেট করে। লজিস্টিক্স, জ্বালানি সরবরাহকারী, এমনকি মানব সম্পদ সংস্থাগুলো এর শিকার। এই হামলায় তারা হাজার হাজার ইসরায়েলি নাগরিকের সিভি পেয়েছে, যাদের পটভূমি প্রতিরক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত। ছোট প্রতিষ্ঠানগুলো এখন প্রতিরক্ষা জোরদারে আগের চেয়ে অনেক বেশি খরচ করছে, কেউ কেউ আর্থিক চাপে দমবন্ধ অবস্থায়। ইরানের অদৃশ্য শক্তি। মিসাইল পরীক্ষার মতো সাইবার যুদ্ধের খবর ইরান খুব একটা প্রচার করে না, কিন্তু তাদের বার্তা স্পষ্ট। শুধু আকাশপথ নয়, অনলাইন দুনিয়াতেও তারা প্রতিপক্ষের গলা চেপে ধরতে পারে। দোলফ স্বীকার করেছেন, ভৌত জগতে যুদ্ধবিরতি থাকলেও সাইবার অঙ্গনে যুদ্ধ অব্যাহত। আর এই যুদ্ধের ফলাফল শুধু সামরিক নয়, আর্থিক, কৌশলগত এবং মনস্তাত্ত্বিক ক্ষেত্রেও প্রভাব ফেলছে। শেষ দৃশ্য, এক অদৃশ্য ফ্রন্ট লাইনের গল্প। একসময়ে যুদ্ধ মানে ছিল সৈনিক, ট্যাঙ্ক আর গোলাবর্ষণ। এখন যুদ্ধ মানে সার্ভার রুম, হ্যাকিং টুলস আর নীরব কমান্ড প্রম্পটে আক্রমণের কোড। ইরান ইসরায়েলের সংঘাতের নতুন অধ্যায় প্রমাণ করে, যুদ্ধবিরতি শুধু এক ধরনের বিরাম চিহ্ন, যা অদৃশ্য যুদ্ধে গিয়ে শেষ হয় না। মিসাইলের শব্দ নেই, ধোঁয়ার কুণ্ডলী নেই, তবু প্রতিটি ক্লিক, প্রতিটি কোডের লাইনই হতে পারে নতুন এক বিস্ফোরণ। আর এই খেলায় ইরান প্রমাণ করছে, তারা শুধু মাঠের খেলোয়াড় নয়, ডিজিটাল যুদ্ধক্ষেত্রেরও এক ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বী।